বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। নোয়াখালীতে পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে বেড়েছে বন্যার্তদের ভিড়। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। পানির নিচে তলিয়ে আছে ৬০,০০০ হেক্টর ফসলি জমি। সব উপজেলায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই সমস্যা পানিটা নিয়ে তো ভাই ঘরতে বাড়িতে পারি না। লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট আমরা তো এডি ফেলাই যাবো কি করে, এডির মায়া তো আমরা আছি। বৃষ্টির কারণে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে। অনেক কাঁচা বাড়ি ঘর বন্যার পানিতে ভেসে গেছে। সেই সঙ্গে বেড়েছে আশ্রয়কেন্দ্রে দুর্গতদের ভিড়। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনও ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ মানুষ। আমাদের এখানে পানি উঠে গেছে, আমরা কোনো কিছুতে দেখতেছি না, সেজন্য আমরা এখানে এটা আশ্রয় নিচ্ছি। আমরা আশ্রয় যাইতেছি, আমাদের ঘরে দুয়ারে পানি উঠে গেছে, বাচ্চা নিয়ে থাকা যায় না, ঘরের ভিতরে খাট পর্যন্ত ডুবে গেছে, খাওয়া দাওয়া খান যায় না। ফেনীর পশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামছে পানি, তবে এখনও পানিবন্দী হাওড় অঞ্চলের লাখো মানুষ। হবিগঞ্জের বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। এখনও চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের পানিবন্দী লাখো মানুষ। কখন আমরা কিছুখান পানি কমনে আমরা কিছু কিছু বাড়িগুলো আইসা যাওয়া করতেছি। আশ্রয়কেন্দ্র আছে, মালিক আছে, এখান থেকে লোক ওইখানে নিতেছে, ওইখানে আরো লোক উঠতেছে। দোনো জায়গায় প্রচুর পরিমাণ লোক আমাদের পানিবন্দী। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়ায় বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে দুর্গত এলাকার বাসিন্দারা। মিরসরাইয়ে পানি না নামায় ভোগান্তিতে ৩ ইউনিয়নের ৬,০০০ মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানবো নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে সহকর্মীরা রয়েছেন। শুরুতেই নোয়াখালী থেকে আবু নাসের মঞ্জু রয়েছেন। আবু নাসের, নোয়াখালীর যেই ৮-৯টি উপজেলা এরই মধ্যে প্লাবিত, একটু জানতে চাই যে ত্রাণগুলো ঠিকমতো কেন ডিস্ট্রিবিউট হচ্ছে না, জেলা প্রশাসনের সমন্বয় কতটা কি? এই ত্রাণের বিষয়ে কথা হয়েছে আমার সাথে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। শুধু তাই নয়, যুব রেড ক্রিসেন্টের এখানকার প্রধান যে ফারহানা হায়দার মিম সহ যারা সংশ্লিষ্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রাণ বিতরণ করে তাদের প্রত্যেকেরই কথা হচ্ছে আসলে সমন্বয়হীনতার একটি বিষয় রয়েছে। কেননা সরকারি যে ত্রাণ সামগ্রী রয়েছে সেই ত্রাণগুলো জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে, তাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা অনুযায়ী তারা বিলি বন্টন করছেন। এতে খুব একটা সমস্যা না হলেও বেসরকারিভাবে যেই প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী আসতেছে ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে, সেই ত্রাণগুলো বিতরণেই আসলে দেখা যাচ্ছে একই ব্যক্তি বারবার পাচ্ছে বা একই জায়গাতে বারবার ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ হিসেবে যুব রেড ক্রিসেন্টের এখানকার প্রধান আমাদেরকে জানিয়েছেন যে মূলত হচ্ছে যেখানে প্রচুর পরিমাণ পানি সেখানে আসলে কেউ যেতে চাচ্ছে না, এবং কোথাও কোথাও আছে মাথার উপরেও পানি, এখানে আসলে যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে যারাই ত্রাণ নিয়ে ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন জেলা থেকে নোয়াখালী আসছেন তাদের প্রতি আহ্বান হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তারা যেন আসতে অবশ্যই নৌকা নিয়ে আসেন। কমপক্ষে নৌকা আর ইঞ্জিন চালিত নৌকা হলে আরো ভালো, স্পিডবোট হলে আরো ভালো, কারণ সব জায়গাতে আসলে নৌকা স্পিডবোট ছাড়া যাওয়াই সম্ভব না। কেননা অসংখ্য জায়গা রয়েছে যেখানে মানুষ এখন আটকা পড়ে আছে, তারা আসলে ত্রাণও পাচ্ছে না, আবার তারা আশ্রয়কেন্দ্র ফিরে আসতে পারছে না। তাদেরকে উদ্ধার করার জন্য এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য নৌকাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতোমধ্যে চাঁদপুর এবং কুমিল্লা থেকে শতাধিক নৌকা তারা এনেছেন। পাশাপাশি আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি নিজস্ব 2-3টি নৌকাতে করে এবং তারা ড্রাম দিয়ে যুবকরা বিশেষ ধরনের একটা বাহন তৈরি করেছে, সেই বাহন দিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা খবর পেয়েছি রাত 2টা, 3টা, 4টা পর্যন্তও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কল পাচ্ছে, যারা
যারা পানিবন্দী হয়ে আছে, বিশেষ করে প্রসূতি মায়েরা, অসুস্থ লোকজন ফোন করছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে নৌকার পরিমাণ যত বেশি বাড়ানো যাবে তত বেশি রিমোটে ত্রাণ নেওয়া যাবে এবং তত বেশি মানুষকে উদ্ধার করে নিয়ে আসা যাবে। আমি কালকে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরপুর, কিল্লারহাট, লালানগর সহ বেশ কিছু এলাকাতে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে কোথাও কোথাও মাথার উপরে পানি হওয়ায় যাওয়াই সম্ভব হয় না এবং সেখানকার স্থানীয় মানুষরা জানিয়েছেন যে সেদিকের অবস্থা খুবই খারাপ, কেউ ত্রাণে পায়নি। ওসব জায়গাতে আসলে ত্রাণ পৌঁছানো খুবই জরুরি। একই অবস্থা ন্যাসপুর এবং রাজগঞ্জের অসংখ্য জায়গায়। জেলা প্রশাসক জানিয়েছেন পর্যায়ক্রমে সব এলাকাতে ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে। আবু নাসের, থাকুন আপনি আমাদের সাথে, আমরা একটু লক্ষ্মীপুরে যাব। আব্বাস হোসেন আছেন। আব্বাস হোসেন, এই যে ত্রাণের বিষয়টি তো জানবই, প্রত্যন্ত এলাকায় আজকে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে ত্রাণ পৌঁছানোর, এখন মানে কিভাবে কি করে ত্রাণ যাবে, প্রশাসন কি ভাবছে, সেনাবাহিনী রয়েছে তারা কি বলছে? আরেকটি বিষয়, যেসব জায়গাগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই জায়গার তৎপরতা কি, বা প্রশাসনের সেই আশ্রয়গুলো কেন্দ্রের দিকে নজর কেমন? আজকে আসলে এই বিষয় কিন্তু যে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে যে এই ত্রাণ বিষয় নিয়ে কিন্তু এক মত বিনিময় সবাই করেন এবং একটি সভা করেন জেলা প্রশাসক সুরেশ জাহান। এই সময় সেনাবাহিনী এবং পুলিশ বা বিভিন্ন যে জেলা কর্মকর্তা, উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এবং যে ছাত্র যে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ যেখানে যেভাবে হোক ত্রাণ কিন্তু পৌঁছানো কিভাবে যায় সে ধরনের কিন্তু সভা করেছেন। অর্থাৎ যেসব এলাকা এখন পর্যন্ত গত 10 দিন ধরে মানুষ পানিতে বন্দী হয়ে আসছে, অর্থাৎ এখন পর্যন্ত তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছানো যায় নাই। এই কারণে কিভাবে ত্রাণ পৌঁছানো যায় বা কিভাবে সেখানে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। তবে আমরা এর বাইরে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা যেহেতু যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিভিন্ন স্থান থেকে, ঢাকা, চট্টগ্রাম বা দেশের বিভিন্ন স্থান থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন, তারা যেন সুন্দরভাবে সমন্বয় করে যেন প্রত্যেকটি জায়গায় কিন্তু যেন ত্রাণগুলো পৌঁছানো যায় সে ধরনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। কিন্তু আমরা এর বাইরে এই যে পানি, এই পানি কি আসলে কোথাও বাঁধ কেটে দিয়ে নামাই দেওয়া বা কোনো জায়গা থেকে স্লুইস গেট খুলে পানি কমানোর কোনো উপায় আছে, নাকি পুরোটাই আসলে প্রকৃতির উপর নির্ভর করতে হবে কখন কমে পানি? আসলে আমি এখন যেখানে আছি এটি রামগঞ্জের কালিকাপুর এলাকা। এইখানে গতকালকে কিন্তু এই সড়কটি কিন্তু একদম ছিল, পানি ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণ পানি উঠছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু পানি প্লাবিত হচ্ছে, অর্থাৎ নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। তো যে খালগুলো আছে ইতিমধ্যে প্রায় 300 বাঁধ কেটে দেওয়া হয়েছে যেন পানিগুলা মেঘনায় কিন্তু যে নদী রয়েছে যেন সেগুলা যায়, এবং সুইচ গেট যে মজুচন্দ্রিকার যে সুইচ গেট সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন জোয়ার হয় তখন বন্ধ থাকে, আর যখন বাটা পড়ে তখন পানিগুলা নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এরপরে কিন্তু পানি কমছে না। অর্থাৎ কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, মানে প্রাকৃতিক যে দুর্যোগ বা বন্যা সেটি কিন্তু একদম কিন্তু খাল দিয়ে পানি গেলে যে শেষ হবে তা না, কিন্তু বন্যার যে অবনতি সেটি হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন বা 30,000 মানুষ যে আশ্রয় নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যার সর্বশেষ খবরাখবর। কুমিল্লায় 24 ঘন্টায় বন্যার পানিতে ডুবে 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে সোমবার দুপুরে বুড়িচং উপজেলার শহর ও পশ্চিম সিংহ এলাকায় হাসিবুল ও ইব্রাহিম নামে 2 শিশুর মৃত্যু হয়। এছাড়া সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরকমোড়া এলাকায় সেরাজুল এবং সন্ধ্যায় মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় পানিতে ডুবে আরেকজনের মৃত্যু হয়। এই নিয়ে কুমিল্লায় 2 দিনে 4 শিশুসহ 8 জনের মৃত্যু হলো। দক্ষতা ও সমন্বয়ের অভাবে বন্যা দুর্গত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। ট্রাক থেকে নৌকা নামানো ও সেগুলো পানিতে চালানোর মতো দক্ষতা নেই স্বেচ্ছাসেবীদের। ফলে অল্প কয়েক জায়গাতেই ঘুরে ফিরে দেয়া হচ্ছে সহায়তা। একই ব্যক্তি পাচ্ছে বারবার ত্রাণ। এক সপ্তাহ ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের জাদুইয়া গ্রামের সেলিম উদ্দিন। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। প্রত্যন্ত অঞ্চলের কারণে এখনও পাননি ত্রাণ সহায়তা। একই চিত্র প্রত্যন্ত অঞ্চলের হাজারো বানবাসীর। বানবাসীদের দাবি, ত্রাণ বিতরণের সমন্বয় নেই, পাশাপাশি দুর্গম এলাকায় নিয়মিতভাবে পৌঁছাচ্ছে না ত্রাণ। এতে কষ্টে দিন কাটছে তাদের। পানির কারণে কোনো দিকে যাইতে পারছি না। এর পাশাপাশি ত্রাণ দিতেছে, কিন্তু কেউ 4 বার পাইছে, কেউ 5 বার পাইছে, কিন্তু এই পর্যন্ত আমরা একবারও পাইনি। দিগুলি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বন্যা দুর্গত মানুষের চরম দুর্ভোগ পোয়াচ্ছে। এখন পর্যন্ত অনেক আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছেনি।
জেলা প্রশাসক বলছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে, সঠিকভাবে বন্টন করতে পারলে পানিবন্দী মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। আমাদের হাতে দিতে হবে না, জেলা প্রশাসনকেও দিতে হবে না, সেনাবাহিনীকেও দিতে হবে না, আপনারাই ডিস্ট্রিবিউশন করবেন। শুধু আমাদের সাথে সমন্বয় করবে যে কোন এলাকাটায় আমরা এখন পৌঁছাতে পারিনি সেই এলাকাটাতে যাওয়া দরকার, বা এখানে আমরা 5 বার দিয়েছি ওখানে মাত্র 1 বার দিয়েছি। একই অভিযোগ ফেনী ও কুমিল্লাতেও। নৌযান সংকট আর রাস্তাঘাট ডুবায় পৌঁছাতে পারছে না ত্রাণ, বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকটও। এতে দুর্ভোগে পড়েছেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন বন্ধু বান্ধব থেকে, প্রবাসী থেকে টাকা কালেক্ট করে এইটা আমরা এখানে আইসা দেওয়ার চেষ্টা করতেছি। কিছু না, এই যে চিরাটা দিতে আছে জেলা প্রশাসক বলছেন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা টোটাল সিনারিওটা জানি যে কোথায় গিয়েছে কোথায় যায়নি, আমরা সেটা উপজেলা নির্বাচনের মাধ্যমে আমরা সমন্বয় করে দিয়ে থাকি। কিন্তু অনেকেই যে আমাদের সাথেও না উপজেলা নির্বাচনের সাথে সমন্বয় না করে তারা নিজেরা চলে যাচ্ছে, এই সমস্ত জায়গায় হয়তো অনেক সময় দেখা যায় ওভারলোডিং হচ্ছে। তবে ভিন্ন চিত্র খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জে। বানবাসীরা পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক সংস্কার করায় ত্রাণ নিয়ে যেতে পারছেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীতে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও দুর্গত অনেক এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। দিনভর বানভাসীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে 12টি হেলিকপ্টার। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। এই মুহূর্তে আমরা আছি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে, এবং সেখান থেকে উপর থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো যতদূর দেখানো যায় পুরো এলাকা কিন্তু প্লাবিত, এবং এখানকার বেশিরভাগ মানুষই তারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা করেছেন এবং সেখান থেকে বাড়িঘর কিন্তু ছেড়েছেন। এবং যারা বিশেষ করে দুর্গম এরিয়াতে যারা অবস্থান করছিলেন তাদের অনেকেই সেখান থেকে কিন্তু তারা নিরাপদ জায়গায় পৌঁছতে পারেনি, যেটি অনেকটা উদ্বেগের সৃষ্টি করেছে। এবং সেসব জায়গার যারা আছেন তাদেরকে উদ্ধারে এরই মধ্যে বিভিন্ন বাহিনী তাদের যত লজিস্টিক সাপোর্ট আছে সেসব দিয়ে কিন্তু তারা সেসব জায়গায় যাচ্ছেন। চেষ্টা করা হচ্ছে এবং যেসব দুর্গম এরিয়া যারা আটকা পড়েছেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করানো যায় এবং তাদের ত্রাণ কার্যক্রম চালানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু এরই মধ্যে তারা কাজ করে যাচ্ছে। আসলে যেটি দেখা যাচ্ছে, আসলে এইসব এরিয়ার মধ্যে যারা অবস্থান করছে তাদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদে নেওয়া এবং তাদের খাবার সহ স্যানিটেশন অন্য ব্যবস্থা নিশ্চিত করাটাই জরুরি হয়ে পড়েছে। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক দিকে যাবে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ফেনী থেকে সরাসরি আমার সাথে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই যে ফেনীর বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির কথা আমরা বলছি, কি ধরনের উন্নতি হয়েছে একটু জানাবেন। আরেকটি বিষয়, যেসব এলাকায় পানি কমে গেছে এখনো বিচ্ছিন্ন, সেসব এলাকার কি অবস্থা? সবচেয়ে খারাপ যদি কয়েকটা এলাকার কথা বলেন, কোন কোন এলাকা? আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফেনী সদর উপজেলার একদম সদর ইউনিয়নের একদম যে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে সোনাপুর। আমি এখন আছি হচ্ছে কোমর সমান পানিতে। আমি এখন হাঁটু পানিতে থাকলেও আমার পিছনে কিন্তু একদম কোমর সমান পানি, যেখান থেকে মানুষজন আসলে দুর্গত এলাকায় যেতে তাদের অনেক বেশি হিমশিম খাচ্ছে। আমার ক্যামেরা দেখা যাচ্ছে যে তাদের যে গবাদি পশু নিয়ে যাচ্ছে এটি অনেক পানিতে ডুবে গেছে, গিয়েও তারা আসলে তাদের যে গবাদি পশুগুলো বাঁচানোর কোনো রকম প্রক্রিয়া করছে। তবে সেই অঞ্চলে দেখা গিয়েছে এই মুহূর্তে সুপ্রিয় পানি এবং খাবার, এটি আসলে দুর্গত এলাকা, যে এলাকাগুলোতে আসলে মানুষজন এখনো বন্দী আছে। যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে উদ্ধার করেছে, আর যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি তারা এখন আসলে বিভিন্ন বাড়ির দোতলা 3 তলার মধ্যে তারা অবস্থান করছে। এছাড়াও আমরা অনেকদেরকে দেখছি ত্রাণ সামগ্রী নিয়ে যেতে, তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাদের এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। তবে আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে যে জিনিসটি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে বন্যা দুর্গত এলাকার মানুষেরা রয়েছে হচ্ছে পানিবাহিত রোগ এবং সুপেয় পানির খাদ্যের অভাবের সংকটে রয়েছে। আর এই জায়গাগুলোতে যদি এখনও পর্যন্ত সংকট কাটানোর জন্য যদি সুপেয় পানি এবং খাবার পৌঁছানো না যায় তাহলে সেখানে এক ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। আমি যেইখানটা দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে কিন্তু ফেনী এবং ছাগলাইয়া যে সড়ক, এই ছাগলাইয়া সড়কের কিছু কিছু অংশে কিন্তু এখনো পানির মধ্যে ডুবে আছে, যে জায়গাগুলোতে মানুষ আসলে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের গন্তব্যে যেতে তারা আসলে অনেক বেশি ব্যাক পেতে হচ্ছে, তারা আসলে হিমশিম খাচ্ছে। সমীর, জানতে চাইছিলাম আগে থেকে এই মুহূর্তে পানি কতটা কমলো ফেনীতে?
আগে যে পরিমাণ, আগে তো আসলে এখানে পানির উচ্চতা ছিল 10 থেকে 12 ফিট, এখন সেটি দাঁড়িয়ে আছে 3 থেকে 4 ফিটের মধ্যে। ফেনী শহরের যে অলিগুলি আছে সেখানেও কিন্তু কোমর সমান পানি এখনো নিমজ্জিত আছে, বিশেষ করে তুলাবাড়িয়া এলাকা, খালিদহ এবং লালপোল, এছাড়া কাজিরবাগ, তারপর হচ্ছে লেমুয়া, ফাজিলপুর, সোনুয়া, প্রত্যেকটি এলাকা এখনো বুক সমান পানির মধ্যে তারা এখনো ডুবে আছে। আসলে তাদের যে উন্নতি কখন হবে এটি তারা দুশ্চিন্তা করছে, কারণ ইতিমধ্যে 21 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটি বিষয় সমীর, যেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে সবচেয়ে বেশি ত্রাণ যাচ্ছে ফেনীতে। সেই হিসাবে তো প্রত্যেকটা ঘরে ত্রাণ পৌঁছে যাওয়ার কথা, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আসলে প্রচুর পরিমাণে ত্রাণ আসছে, আমরাও দেখছি। এখানে কিন্তু এক ধরনের সমন্বয়হীন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষগুলোকে চিনেন না, সেখানকার মানুষের সাথে তাদের একটা সমন্বয় করা দরকার ছিল। জেলা প্রশাসন, যারা ছাত্র সমাজ, বিভিন্ন জন ত্রাণ নিয়ে আসছে, এগুলো না করে শুধুমাত্র যারা ত্রাণ নিয়ে আসছে তারাই দুর্গত এলাকা যাওয়ার চেষ্টা করছে। জি শমীম, আপনাকে অনেক ধন্যবাদ। নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর সব জায়গা থেকে জানাচ্ছিলেন একটি অভিযোগ, ত্রাণ বিতরণ হচ্ছে সমন্বয়হীনভাবে, যার কারণে অনেকেই পাচ্ছেন না, অনেকে বেশি পাচ্ছেন। একদিনের বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে মেহেরপুরের নিচু এলাকায়, পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। রোববারের টানা বৃষ্টিতে গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে 10 থেকে 15টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাঁটু পানিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গৃহপালিত পশু নিয়েও বিপাকে ওইসব পরিবার। দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে যশোরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে শহরের বেশ কিছু এলাকা এখনো পানির নিচে, তলিয়ে রয়েছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। পথে ঘাটে বাড়িতে ডুবে গেছে, বাড়াইনির ক্ষমতা নাই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সময়তে ফাঁকায় বাড়াতে পারছি না, বাচ্চারা এড়া দিতে পারছি না, অনেক ঝামেলা। বন্যার কারণে 4 দিন বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। সোমবার রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আন্তনগর ট্রেন তুর্না এক্সপ্রেস। এরপর রাত 11:15টায় চট্টগ্রাম ছাড়ে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবগুলো ট্রেন চলবে। বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে 2টি রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ট্রেন চললে যাত্রীদের বিপদের পাশাপাশি রেল সম্পদেরও ক্ষতি হওয়ার শঙ্কায় বন্ধ রাখা হয়েছিল ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার সব অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি মুঙ্গোভেন। সকালে সচিবালয়ে ররি মুঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘের তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাক্ষাৎ শেষে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান ররি মুঙ্গোভেন। বলেন, তদন্তের কাজে অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সফররত প্রতিনিধি দল। এক্ষেত্রে সহযোগিতাও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব। এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও, এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, তাই এই রিট চলতে পারে না বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের এ বিষয়ে রিটের শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে 19 আগস্ট রিট করে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না।
মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ চুক্তি নয় বলে মনে করে সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠক মাইকেল চাকমা। এ সময় তিনি ইউপিডিএফ ও সংগঠনের নেতাকর্মীদের মুক্তিসহ 8 দফা দাবি জানান। বলেন, সমতলে অন্যায়ভাবে আটকবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামের বন্দী ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এখনও ছেড়ে দেওয়া হয়নি। ইউপিডিএফের 29 জন সদস্য এখনও বন্দী। পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে প্রকৃত অর্থবহ সংস্কার হতে পারে না বলেও মন্তব্য করেন মাইকেল চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন করে নিপীড়নমূলক অবস্থা বহাল রেখে গণতন্ত্র কায়েম সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাইকেল। দুঃখের সাথে বলতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সেই স্বাদ পায়নি। সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দী ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। এই বন্দীদের সরকার পতনের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন রাজনীতিবিদ, বিচারপতি সহ অনেকে। আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ থেকে শুরু করে তাদেরকে মারধরের ঘটনাও ঘটছে। পুলিশের সামনে এমন হেনস্থাকে চরম উদ্বেগের বলছেন মানবাধিকার কর্মীরা। বিষয়টি স্বীকার করে নিরাপত্তা জোরদারের কথা বলেছে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 21 আগস্ট আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। সাথে ছিলেন সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। পুলিশের ভেস্ট ও হেলমেট পরা থাকলেও এজলাসে আনা নেওয়ার সময় দীপুমণিকে লাঞ্ছিত করেন কয়েকজন আইনজীবী। তাকে কিল ঘুষি মারতে দেখা যায়। ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়েও যান দীপুমণি। সিলেটের সীমান্তে আটক হওয়ার পর 24 আগস্ট আদালতে তোলার সময় হামলা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপরও। আদালত প্রাঙ্গণে কিছু ব্যক্তির বেধড়ক মারধরে গুরুতর আহত হন তিনি। আদালত এলাকায় আসামিকে হেনস্থা মানবাধিকারের লঙ্ঘন বলছেন মানবাধিকার কর্মীরা। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ তাদের। আমরা ভালোর জন্য তো পরিবর্তনটা করলাম। বিগত দিনের সরকার যেভাবে করেছে ঠিক একই জিনিস যদি এখানে করা হয় তাহলে তো আর আমাদের পরিবর্তন হলো না। এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা কিন্তু প্রকারান্তরে যে স্বৈরাচারের যে চেহারা সেইটাকেই পুনরাবৃত্তি করছেন এবং তারা জঘন্যতম কাজের সাথে যুক্ত হচ্ছেন। এদিকে আইনের শাসন নিশ্চিতে আদালতে আসামিদের নিরাপত্তার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। আদালত প্রাঙ্গণও তাদের যে ফ্যাসিবাদী দোষীরা তারা আসলে এইসব ধরনের কার্যক্রম করে এই সব কিছুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি। তবে আমরা একটি আইনের শাসন আছে এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আসলে জনগণ বাংলাদেশে হবে, সকল প্রতিষ্ঠান জনগণ হবে এবং এই সকল স্থানসহ অন্যান্য যেসব জায়গায় আইনশৃঙ্খলা বিশৃঙ্খল হচ্ছে সেখানে আমাদের পক্ষ থেকে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা এইসব বিষয়ে সুদৃষ্টি দেন এবং এইসব সমস্যার সমাধান করুন। আদালতে আসামি আনা নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা বলছে পুলিশ সদর দপ্তর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের কর্মকর্তা পর্যায়ে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে 24 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলিও করা হয়েছে। এছাড়া বদলি করা হয়েছে আরও 32 কর্মকর্তাকে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এছাড়া রদবদল হয়েছে ডিএমপিতেও। 3 জন অতিরিক্ত কমিশনারকেও বদলি করা হয়েছে। আর পদোন্নতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে 5 জন অতিরিক্ত কমিশনারকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আইজিপি ও মহানগর কমিশনার সহ বিভিন্ন পদে রদবদল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়োগ, বদলি ও পদোন্নতি বাণিজ্যে পটু ছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া সাভার, গাজীপুর ও কেরানীগঞ্জে জমি ও মার্কেট দখল, চাঁদাবাজি, বেনামে ব্যবসা ও মামলার মধ্যস্থতা করে বিপুল আয় করেছেন। গোপালগঞ্জের এই কর্মকর্তা সবসময় ছিলেন সুবিধাজনক পদে। পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় সুযোগ নিয়েছেন তিনি। রাজধানীর শান্তিনগরের সান টাওয়ারের আইএসপি প্রতিষ্ঠান অন্তরঙ্গ, এতে বিনিয়োগ রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইন্সপেক্টর নাজমা আক্তারের মাধ্যমে যুক্ত হন তিনি। আসাদুজ্জামান নাজমা দম্পতির চট্টগ্রামের গাড়ির ব্যবসারও আসল মালিক হাবিবুর রহমান।
আমার মালিকের ওয়াইফের সঙ্গে, ওয়াইফ হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, এখন পুলিশের উনি তো পুলিশ, তো স্বাভাবিক। সাভার বাস স্ট্যান্ডের রূপকথা মার্কেট দখলেরও অভিযোগ রয়েছে হাবিবুর রহমানের বিরুদ্ধে। পুলিশের মাধ্যমে দখল নিয়ে ভাড়া তুলছিলেন তিনি। সাভারের বেদেপল্লীতে চাঁদাবাজির অভিযোগ মিলেছে তার বিরুদ্ধে। কবরস্থান করার নামে জোর করে জমি কিনেছেন হাবিব। তিনি পালানোর পর গার্মেন্টসের ওয়াশিং প্ল্যান্টটিও বেদখল হয়েছে। এটা উত্তরণ ফাউন্ডেশন নামে কিনা। কতটুকু জায়গা? এখানে প্রায় 45% জায়গা আছে। ওনাদের নাকি 2 মাসের না কয় মাসের বকে একটা বিল বাকি আছে জমি আলার। এই নিয়ে ওরা বলছে যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেবো। পুলিশ সদর দপ্তরের অভিযোগ, ডিসি হেডকোয়ার্টার্স থাকাকালে প্রথমবার 175 কোটি ও দ্বিতীয় দফায় 75 কোটি ঘুষ নিয়ে জনবল নিয়োগ দিয়েছেন। এছাড়া বদলি ও পদোন্নতির বাণিজ্যও করেছেন। প্রতারণার মাধ্যমে তিনি নিয়োগ যে বাণিজ্য পরিচালনা করেছেন অবৈধভাবে সম্পূর্ণ, এটি কিন্তু তিনি এককভাবে করেছেন সেটা কিন্তু নয়। ব্যবসা বাণিজ্য নামে বেনামে এর সাথে কিন্তু যোগসাজশকারী কিন্তু আরও অনেকে আছে, তিনি এককভাবে সেটা করেন নাই। হাবিবুর রহমান ডিএমপিতে ডিসি হেডকোয়ার্টার, এসপি ঢাকা, ডিআইজি ঢাকা, ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং ডিএমপিতে কমিশনার পদে ছিলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এখনও 174 জনের সন্ধান মেলেনি বলে দাবি করছেন স্বজনরা। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া 6তলা ভবনটি থেকে আজও ধোঁয়া বের হচ্ছে। প্রচণ্ড তাপ থাকায় উদ্ধার কাজ শুরু করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ডাম্পিং শেষে স্বজনদের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজী টায়ার কারখানায় কাজ করেন অন্তত 5000 কর্মী। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্ট হামলা ও লুটপাট চালানো হয় কারখানাটিতে। এরপর থেকে বন্ধ ছিল কারখানাটি। রোববার বিকেলে কারখানার মালিক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাতে কারখানায় ঘটে আগুনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, লুটপাট করতে আসা একটি পক্ষ কারখানাটিতে আগুন লাগিয়েছে। 21 ঘন্টা পর সোমবার সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে আগুন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। কলকাতায় চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাও, ছাত্র জনতার বিক্ষোভ ঘিরে উত্তেজনা। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিকে দেয়া দায় মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার 10 জন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ.কে. মাসাদুজ্জামান ও মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবকে 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনে বলা হয়, সার্চ কমিটি গঠনের মাধ্যমে 2012 ও 2017 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন মানা হয়নি। পরে 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইনের 9 ধারায় এই অবৈধ ঘটনার দায় মুক্তি দেওয়া হয়। বলা হয়, নিয়োগ বৈধ বিবেচিত হবে এবং এ বিষয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। রিটকারী আইনজীবীদের দাবি, এ ধরনের দায় মুক্তি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে। নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সৌজন্য সাক্ষাতের পর এই কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের ব্যবসার উপর চাপ বাড়বে। চলমান অস্থিরতা বিবেচনায় ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পদক্ষেপ দাবি করেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান ক্ষুদ্র মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর। এ সময় এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। এসবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে। আমরাও যেমন মুদ্রাস্ফীতি যেমন নিয়ন্ত্রণে আসুক, এটা আমরাও চাই। কারণ খরচ তো শুধু যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না, ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ বাড়ে, আমাদেরকেও বেতন বাড়াতে হয়। সো এই চাপটা থেকে যে মুদ্রাস্ফীতি কমে আসুক, এটা আমরাও চাই। সেটার জন্য আসলে কষ্ট করতে হবে আমাদের সবাইকে।
ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান শুরু করেছে ছাত্র সমাজ। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযানের ডাক দিয়েছে অরাজনৈতিক ছাত্র গোষ্ঠী। কলকাতায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ, কারণ পুলিশের পক্ষ থেকে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের আশঙ্কা নবান্ন অভিযানের নামে শহর জুড়ে অরাজকতা তৈরি হতে পারে, তাই অভিযান ঠেকাতে রাজ্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। প্রস্তুত রয়েছে ৬,০০০ পুলিশ। এছাড়া নবান্ন ভবন জুড়ে জারি থাকছে ১৪৪ ধারা আর নাগরিক সুরক্ষা আইনের ১৬৩ ধারা। হাওড়া যাওয়ার পথে ১৯টি জায়গায় থাকবে ব্যারিকেড। এ নিয়ে আরো জানবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ছাত্রদের এই যে নবান্ন অভিযান বা নবান্ন ঘেরাও কর্মসূচি, সর্বশেষ কি তথ্য রয়েছে? আর এর আগে যেটি জানা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন অনেকে। জল কামান মারতেছ মানে সহকর্মী দেবপ্রসাদকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতার রাস্তা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। দেবপ্রসাদ, একটু জানতে চাই যে এই মুহূর্তে কলকাতার কি পরিস্থিতি? দীর্ঘদিন ধরে এই যে এক ঘটনা নিয়ে পুরো কলকাতা সহ সারা দেশ কিন্তু উত্তাল হয়ে রয়েছে, পুরো ভারত। জানাবেন আজকের কি খবর? এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ কিছুক্ষণ আগেই আমি হেস্টিংস মোড়ে দাঁড়িয়ে আছি এবং সেই হেস্টিংস মোড়ে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছিল যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে অর্থাৎ ছাত্র সমাজের যে মিছিল আমার ঠিক পেছনের দিকে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস, আরজিকর উই ওয়ান্ট জাস্টিস। সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে হেস্টিংস মোড়ে এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে পুলিশ সেই যাতে বিক্ষোভকারীরা কোনোভাবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে না পারে, তার জন্য কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু ব্যারিকেড যাতে ভাঙতে না পারে তার জন্য ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে জল কামান, অর্থাৎ জল কামান ছুড়ে যারা আন্দোলনে এসেছিলেন ইতিমধ্যে কিন্তু পুলিশ জল কামান ছুটছে। বিরতিহীন সংবাদ দুপুর আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও বিস্তারিত সংবাদ রয়েছে।